আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দালালি না রাজপথ। রাজপথ রাজপথ আর কত কাল খেবন, আর কত কাল খেবন, 24-এর বাংলায়, 24-এর বাংলায় লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, আপোষ না সংগ্রাম, আপনারা যাতে ভয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে বাধ্য হয়, আপনারা সবাই একসাথে পুরো শাহবাগ মোড় প্রকম্পিত করেন স্লোগানে স্লোগানে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দালালি না রাজপথ, রাজপথ রাজপথ আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ঐক্য ঐক্য, কৃষকের ঐক্য ঐক্য ঐক্য, কৃষকের ঐক্য প্রহসনের প্রজ্ঞাপন, মানি না মানবো না 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 কণ্ঠে আবার লাগা জোর, আমদানিকে কবর খোর কণ্ঠে আবার লাগা জোর, আমদানিকে কবর খোর আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দালালি না আপোষ না সংগ্রাম, আর কত দালালি না রাজপথ, আর কত দালালি না রাজপথ, 24-এর বাংলায়, 24-এর বাংলায়, 24-এর বাংলায়, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম ঐক্য ঐক্য, কৃষকের ঐক্য ঐক্য ঐক্য, কৃষকের ঐক্য প্রহসনের ভবন, মানি না মানবো আপনারা এখানে মানে কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন? আচ্ছা, মূলত আমরা এখানে যারা আছি আর কি, হ্যাঁ, আমরা হচ্ছে মূলত এখানে পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনি ডক্টর, মানে এমবিবিএস পাস করার পরে ইন্টার্নি কমপ্লিট করার পরে আমরা একটা অ্যাডমিশন টেস্ট দিই, অ্যাডমিশন টেস্ট টিকার পরে আমরা হচ্ছে গিয়ে ট্রেনিংয়ের জন্য আমরা সিলেক্টেড হই। এখন আমরা যারা প্রাইভেট ট্রেন মানে নন বিসিএস কার্ডার, তাদেরকে মাসিক ভাতা দেওয়া হয় 25,000 টাকার মতো আর কি, যেইটা আসলে আমাদের জন্য আমাদের পক্ষে চলার জন্য খুবই কষ্টসাধ্য। কারণ এখানে মেজরিটি দেখবেন যে বিয়ে শাদী করে ফেলছে, বউয়ের দায়িত্ব নিচ্ছে, বাচ্চা কাচ্চার দায়িত্ব নিচ্ছে, অনেকে ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে, বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে। এখন এই অ্যামাউন্টে আসলে আমাদের চলা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই দাবিটা নিয়ে এসেছি যে আমাদের ভাতাটা যেন বাড়িয়ে 50,000 অথবা নবম গ্রেডের সুবিধা সহ একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এটাই আমাদের দাবি, একটাই দাবি। আচ্ছা, আপনারা তো ডাক্তার তো আপনার মানবিক, তো আপনারা যেভাবে যে রাস্তাঘাট আশপাশ বন্ধ করে করতেছেন, এই বিষয় কেন, এইভাবে কেন? দেখেন, আমরা তো আসলে মানুষদের ক্ষতি করতে চাই না বা মানুষদেরকে কষ্ট দিতে চাই না। এক প্রকার না পারতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এক প্রকার কোনো মানে একেবারে সম্পূর্ণভাবে দেয়ালে পিঠ থেকে গেছে জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আসলে আমাদের এখানে কিছু করার নেই বলে আমরা এইভাবে বাধ্য হয়েছি আর কি রাজপথে নামতে। আপনি কোথায় আছেন? আমি আছি নিপসমে। নিপসমে আমি এমপিএইচ কোর্স করছি। এদিকে থাকুন, এদিকে ফোকাসের দিকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে খুব দুঃখের সাথে বলতে হয় যে বর্তমানে বিশ্বে আপনার আর কোনো দেশে ডাক্তাররা এভাবে আন্দোলন করে কিনা রাস্তায় নেবে, রাজপথে নেবে। আমাদের তো আজকে রাস্তায় থাকার কথা না, আমাদের আজকে সেবা দেওয়ার জায়গায় থাকার কথা। আমরা আজকে রাস্তায় নেমেছি কেন? কারণ আমাদের দেয়ালে পিঠটা থেকে গিয়েছে, আমাদের কিছু করার নেই। আমরা 6টা বছর কষ্ট করে এমবিবিএস কোর্স কমপ্লিট করি, ইন্টার্নশিপ সহ আর কি। যদি আমরা রেগুলার পাস করে দিই 6টা বছর, বাট 6 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আমরা কিন্তু এক্সাম দিয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢুকি। তো আমরা এখানে যারা আছি সবাই পোস্ট গ্রাজুয়েশন ডক্টর, আমরা কিন্তু ইন্টার্ন ডক্টর বা আমরা স্টুডেন্ট না। আমরা এখানে সবাই পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ডিগ্রি প্রাপ্ত আমরা।
তো এখন এই বর্তমান বাংলাদেশের দুমূল্যের বাজারে যদি মাত্র 25,000 30,000 টাকা দিয়ে আমাদের ভাতাটা দেওয়া হয়, আমাদের কিন্তু সংসার চালাটা খুব কষ্ট হয়ে যায়। আমরা কারো কাছে চেতেও পারি না। মানুষের একটা ধারণা যে ডাক্তারদের অনেক টাকা, এটা আসলে যাদের ধারণা এটা তাদের প্রেক্ষাপট থেকে তারা চিন্তা করে, কিন্তু যারা আমাদের মতো ভুক্তভোগী তারা কিন্তু এই কথাটা কখনো ভাবে না। আমরা এখন রাস্তায় কেন নামলাম? কারণ আমাদের দাবি একটাই ছিল যে আপনারা হয় এটাকে 50,000 করেন, নাহলে নবম গ্রেডের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমাদেরকে দেন। এখন আমাদের পিছিয়ে যদি আপনারা ইনভেস্ট না করেন, রাষ্ট্র যদি আমাদেরকে না দেখে, আমরা জনগণকে বা রাষ্ট্রকে কীভাবে আমরা সার্ভিস দিব? আমাদের দাবি তো একটাই ছিল বা দুটা ছিল, বা 50,000 বা নবম গ্রেড। তো বিষয়টা হচ্ছে আমাদের বর্তমানে ডক্টররা ভালো মতন ফ্যাসিলিটিস পায় না বলেই কিন্তু আমাদের এখানকার রোগীরা বাইরে চলে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চলে যাচ্ছে। কেন? এই রোগীগুলো তো বাংলাদেশে থাকার কথা ছিল, কেন তারা বাইরে যাচ্ছে? কারণ আমাদেরকে ভালো মতো ট্রেন আপ করা হয় না, আমাদেরকে পরিচর্যা করা হয় না, আমাদেরকে ভালো গাইডলাইন দেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা কি, আমরা যদি সংসারই চালাতে না পারি তাহলে এই ডাক্তারি পেশা থেকে আমাদের লাভ কী? আমাদেরও তো পরিবার আছে, আমরা জনগণকে সেবা দিব, মানব সেবায় নিয়োজিত থাকবো, আমাদের পরিবারের দিকটাও তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা তো চুরি ডাকাতি করতে পারবো না। তা আমাদের দাবি একটাই, হয় আপনারা 50,000 করেন, না হলে আপনারা নবম গ্রেড করেন। আপনি গাছ লাগাবেন, গাছে যদি পরিচর্যা না করেন, সার না দেন, পানি না দেন, গাছ কিন্তু আপনাকে ফল দিবে না। আপনি গরু পালেন, গরুকে যদি ভালো মতো খাবার না দেন, খড় না দেন, টেক কেয়ার না করেন, গরু কিন্তু আপনাকে দুধ দিবে না। তা আমরা রাষ্ট্রকে দেওয়ার জন্য বসে আছি, তো রাষ্ট্রেরও তো উচিত আমাদেরকে কিছু করা। আমাদের দাবিটা অযৌক্তিক নয়। তো আমাদের দাবি একটাই, হয় আপনারা 50,000 করেন, তাহলে আপনার নবম গ্রেডের সুবিধাটা দেন, এটাই। আপনারা এই দাবি নিয়ে কতদিন ধরে আসছেন কাজ করতে? আমরা তো এটা 1 বছর ধরেই চলমান, আমাদের এই দাবিটা 1 বছর ধরে চলমান হওয়ার পরে রিসেন্টলি কয়েকদিন আগে আপনারাও হয়তো জানেন 25,000 থেকে 30,000 করা হয়েছে, মাত্র 5% আর 20%, 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো এই 30,000 টাকায় আমাদেরকে বাইরেও কোথাও প্র্যাকটিস করতে দিবে না, কোথাও চেম্বার করতে দিবে না। এই 30,000 টাকা দিয়ে আমরা কীভাবে চলবো? আমরা নিজেরাই চলতে পারি না, সেখানে আমাদের বাবা মা ভাই বোন যারা মেরিড, যারা বিয়ে করেছে, স্ত্রী আছে, হাজব্যান্ড আছে, কারো বাচ্চা আছে, চলাটা তো ভাই কষ্ট হয়ে যায়। আমরা কীভাবে চলবো? চুরি ডাকাতি করবো নাকি ডাক্তারি পেশায় এসে ভুল করলাম? আমাদের প্রশ্ন এটাই। আমরা তেমন কিছু বলতেও পারি না, কিছু করতে পারি না, তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এখন যদি আপনাদের দাবি যদি এইটা যদি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অবশ্যই চেঞ্জ হয়েছে। আমার মনে হয় এটা রাষ্ট্র বা যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় তা অবশ্যই এটা আমলে নেবেন। আর আমার মনে হয় না এটা না মানার মতো কোনো দাবি। কারণ আমাদেরকে যদি আপনারা টেক কেয়ার করেন, আমাদেরকে যদি ভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেন, আমরা তো রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কনসার্ট করতে পারেন, অথচ এই টাকাটা আপনারা ডাক্তারদের বেশি ইনভেস্ট করতে পারেন না। এটা কোন ধরনের যুক্তিবাদ? আপনারাই বলেন। এটাকে আমি অযৌক্তিক কিছু বললাম? যদি বলে থাকি, প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। আপনারা এই কতজন আসলে এখানে ডাক্তার? আমরা এখানে অলমোস্ট আসলে সংখ্যা তো ওভাবে আমাদের মানে আনকাউন্টেবল, আনুমানিক আমরা এখানে 2-3 হাজার ডক্টর হবে ইনশাল্লাহ। আমাদের আরও আসছে অনগোয়িং, আমরা অনেকে ডিউটি শেষ করে এসেছি। আমি ইন্টার্ন না, আমি আপনার রেসিডেন্ট ডক্টর, আমি বিএসএমএমইতে আছি, আমি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।